আজ ৩১শে অক্টোবর ২০১২। আমাদের দুচাকায় সওয়ার হয়ে উত্তরবঙ্গ ও সিকিম সফরের পঞ্চম দিন। সকাল ৮:৩০ বাজে। চা জলখাবার তৈরি হচ্ছে। একটু ঘুরে ফিরে দেখা যাক আমাদের আস্তানা। এই পারিজাত লজে আমরা গতকাল দুপুরে এসে উঠেছি। চলনসই ব্যবস্থা, তবে এখনো এটা পুরোদমে চালু হয়নি, সেই কারণে ব্যবস্থাপনায় ঘাটতি আছে। বাগানে এবং টবে বেশ সুন্দর ফুল করেছে। এগুলো ক্রিসান্থেমাম বা চন্দ্রমল্লিকা। আমাদের ওদিকে তেমন একটা এই সবুজ রঙের চন্দ্রমল্লিকা কিন্তু দেখা যায় না, অন্যান্য বিভিন্ন রঙের দেখা যায়। এগুলো অ্যান্থুরিয়াম বা ফ্লেমিঙ্গো ফ্লাওয়ার। চমৎকার লাল রং। টবের গাছ ছেড়ে এবারে আমরা বাগানে যাব। পাহাড়ি অঞ্চলে সব রকমের সবজি হয় না। এই স্কোয়াশের তরকারি এখানে খুব জনপ্রিয় পদ। আমরা আজ প্রথমে যাব দূরবীন দাঁড়া। কালিম্পং শহর দুটি পাহাড়ের সংযোজী গিরিশিরার উপর তৈরি হয়েছে, ডিওলো এবং দূরবীন দাঁড়া। আমরা কার্যত দূরবীন দাঁড়ার রাস্তার উপরেই আছি। এখান থেকে সামান্যই দূরত্ব। লজ থেকে আমরা চলে এসেছি দূরবীন দাঁড়ার কিছুটা উপরে। এখানে একটা গলফ কোর্স আছে, চমৎকার ঢেউ খেলানো ময়দান আর সুন্দর রক্ষণাবেক্ষণ। কালিম্পং গলফ কোর্স মেনটেন বাই মিলিটারিজ, ইন্ডিয়ান আর্মি। আমরা একটু বেশি সকালে চলে এসেছি এখানে। কফি শপ, ক্যাফেটেরিয়াটা সবে খুলছে। খাবার তৈরি হওয়ার আগেই আমরা এখান থেকে চলে যাব। এই এলাকাটা আসলে ভারতীয় সেনাবাহিনীর দখলে আছে। বেশ বড় সড়ো একটা ছাউনি রয়েছে এখানে। ১৯৭৩ সালে কলোনেল হ্যামিল্টন এই গল্ফ কোর্সের পরিকল্পনা করেন এবং তা রূপায়িত করেন। এই গল্ফ কোর্স সেনাবাহিনীর লোকেরা ছাড়া সাধারণ মানুষ ব্যবহার করতে পারেন বলে মনে হয় না। এদিকে কিছু বাংলো আছে দেখছি, মনে হচ্ছে উচ্চ পদস্থ কর্তারা এখানে থাকেন। আবার ওটা সার্কিট হাউসও হতে পারে, সেটাও এখানেই। দূরবীন দাঁড়া নামের অর্থ সম্ভবত দূরবীন পাহাড় বা বাইনোকুলার হিল। দাঁড়া শব্দের অর্থ পাহাড়ের উঁচু অংশ, আর দূরবীন সম্ভবত দূরবীনের অপভ্রংশ। এখানে নতুন করে ঘাস লাগানো হচ্ছে। আমাদের চলাফেরা ক্যাফেটেরিয়ার রেলিং দেয়া অংশ এবং তার সামনে এক চিলতে জমিতেই সীমাবদ্ধ, কারণ আমাদের মতো সাধারণ পর্যটকের গলফ কোর্সে চমৎকার ঘাসের গালিচায় যাওয়াটা নিষিদ্ধ। তাই খুব লোভ লাগলেও কিছুই করার নেই। এদিকে জল ছিটানোর কাজ চলছে।
গোল করে কিছুটা জায়গা চিহ্নিত রয়েছে। এদিকটা গলফ কোর্সের উত্তর প্রান্ত। এখান থেকে সামনে অর্থাৎ পূর্বে অনেকটা দূর পর্যন্ত দেখা যায় রেলি নদীর উপত্যকা, কাফেরগাঁও এবং লোলেগাঁও অঞ্চল। এখান থেকে কিন্তু বেশ ভালোভাবেই দেখা যায়, অবশ্যই পরিষ্কার আবহাওয়া থাকলে। ভারতীয় সেনার 27th মাউন্টেন ডিভিশনের তত্ত্বাবধানে আছে এই গলফ কোর্স। এতে গর্তের সংখ্যা 9, আবার কেউ কেউ বলেন 18। 18 হলে সেটা পূর্ণ মাপের বলেই বিবেচিত হয়। আরে হঠাৎই একটা হেলিকপ্টার এদিকে আসতে দেখা যাচ্ছে, ভারতীয় সেনার বলেই মনে হয়। সেনার লোকজন উত্তরে দৌড়ে যাচ্ছে। একদম উত্তর প্রান্তে দেখছি হেলিপ্যাড, হেলিকপ্টারটা সেখানেই নামল। নিখুঁত নামায় না? একদম সত্যি, একেবারে এইচের 2 দাড়িতে হেলিকপ্টারের 2 স্ট্যান্ড রেখে নামলো। মনে হয় এখান থেকে কোনো সেনা আধিকারিককে নিয়ে যাওয়ার জন্য এইটা এসছে। যিনি যাবেন তিনি উঠে পড়লেন হেলিকপ্টারে, বাকিরা মালপত্র তুলে দিল। বিদায় শুভেচ্ছা বিনিময় হলো। এইবার হেলিকপ্টারটি উড়ে যাবে। ইঞ্জিনের শব্দ তীব্রতর হচ্ছে, পাখার গতি ক্রমশ বাড়ছে। ব্যাস, পাখি উড়ে গেল। রাস্তার অপর পাশে এই গলফ কোর্সের ঠিক উল্টো দিকে মর্গান হাউস নামে কালিম্পংয়ের বিখ্যাত একটি বাড়ির অবস্থান। 1930-এর দশকে জর্জ মর্গান নামে এক ব্রিটিশ জুট ব্যারন এই বাড়ি তৈরি করান। পাথর এবং কাঠের তৈরি এই বাড়িটি ব্রিটিশ কলোনিয়াল স্থাপত্যের একটি উজ্জ্বল নিদর্শন। ব্রিটিশ আমলে এই বাড়ি গ্রীষ্মাবাস হিসাবেই ব্যবহৃত হতো, যখন এখানে বিলাসবহুল পার্টির আয়োজন হতো। স্বাধীনতার পর এটি সরকারের হাতে আসে এবং একে একটি হেরিটেজ হোটেলে পরিণত করা হয়। বর্তমানে সাধারণ মানুষ এখানে থাকতে পারেন, অবশ্যই উচ্চ মূল্যের বিনিময়ে। রাস্তা ধরে দক্ষিণে এগোলে দুরপিন দাঁড়ার শীর্ষে জাং ধোক পালরি ফোদাং নামে এক তিব্বতীয় বৌদ্ধ মনাস্ট্রি আছে। 1957 সালে তিব্বত থেকে এখানে এসে বসত করা বৌদ্ধ ধর্মগুরু দুদজাম রিনপোচে এটি প্রতিষ্ঠা করেন। এই মঠ আকারে খুব একটা বড় কিছু নয়, তবে বৌদ্ধদের কাছে এর গুরুত্ব অনেক। এখানে বহু বিরল তিব্বতীয় ধর্মগ্রন্থ এবং ধর্মীয় নিদর্শ রাখা আছে। এই মনাস্ট্রি দুরপিন মনাস্ট্রি নামে পরিচিত।
আমরা এবার ফিরে চললাম আমাদের লজের দিকে। কিছুটা এগোতেই হঠাৎ কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে থেমে যেতে হলো। একদম পরিষ্কার আকাশ, ঘন নীলের পটভূমিতে সপার্শ্বদ কাঞ্চনজঙ্ঘার রাজকীয় উপস্থিতি মন ভরিয়ে দিল। নিচের দিকে কিছু মেঘের আনাগোনা আছে, সেটা বাদ দিলে আকাশ পরিষ্কার। এই সময়টায় এটাই প্রত্যাশিত। একটা প্রাইভেট প্রপার্টির গেটের সামনে থেকে আমরা এই দৃশ্য দেখছি। এখান থেকে কিন্তু পুরোটা পরিষ্কার দেখা যাচ্ছে না, গাছপালার আড়াল রয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি ৪,৫০০ ফুট উচ্চতায়। একটু এদিক ওদিক ঘুরে আমরা চলে আসলাম বেশ ভালো একটা জায়গায়। এখান থেকে নিদ্রিত বুদ্ধ অর্থাৎ স্লিপিং বুদ্ধের অবয়বটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই নিদ্রিত বুদ্ধের বিষয়টি আসলে আমাদের মানস পটে গঠিত হয়। সান্দাকফু, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত অঞ্চল থেকে কাঞ্চনজঙ্ঘা এবং তার আশপাশের শৃঙ্গগুলিকে দেখলে একজন চিত হয়ে শুয়ে থাকা মানুষের মতো মনে হয়, যাকে বলা হয় স্লিপিং বুদ্ধ। এখান থেকে দৃশ্যটা কিন্তু টাইগার হিল বা সান্দাকফুর তুলনায় একটু অন্যরকম। এখান থেকে একদম বাম দিকে অবস্থিত বক্ত শৃঙ্গটিকে মাথা বলে মনে হচ্ছে, যার উচ্চতা ২০,১৫১ ফুট। পশ্চিমের অঞ্চল থেকে দেখলে একই গিরিশিরার উপর একটু পূর্বে অবস্থিত উচ্চতর এবং বিখ্যাত কুম্ভকর্ণ শৃঙ্গমালাকে মাথা বলে মনে হয়। মূল কুম্ভকর্ণ বা জানু শৃঙ্গের উচ্চতা ২৫,২৯৫ ফুট এবং পাশেই জানু পূর্বের উচ্চতা ২৪,৫০১ ফুট। এগুলি কাঞ্চনজঙ্ঘার মূল শিখর শ্রেণী থেকে পশ্চিমে বিস্তৃত গিরিশিরার উপর অবস্থিত। কাঞ্চনজঙ্ঘার দক্ষিণে প্রসারিত গিরিশিরাটি শেষ পর্যন্ত সিঙ্গালীলা পর্বত শ্রেণীতে পরিণত হয়েছে, যার উপর সান্দাকফু অবস্থিত। ওই গিরিশিরার সবচেয়ে পশ্চিমে রাথং শৃঙ্গ, উচ্চতা ২১,৯১৩ ফুট। তারপর কাব্রু দক্ষিণ ২৪,০০৫ ফুট, কাব্রু ডোম ২১,৬৫৪ ফুট, কাব্রু উত্তর ২৪,০৭৫ ফুট। এই গিরিশিরার শেষে তালুং শৃঙ্গ, যার উচ্চতা ২৪,১১১ ফুট। এরপর কাঞ্চনজঙ্ঘার মূল ম্যাসিভ, যার সর্বদক্ষিণের শিখরটি আমরা পুরোটা দেখতে পাই, এর উচ্চতা ২৭,৮৬৭ ফুট। তার উত্তরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার মূল শৃঙ্গ, যেটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা ২৮,১৬৯ ফুট। তারপর পশ্চিমে প্রসারিত গিরিশিরার উপরে প্রথমে ইয়ালুংকাং, উচ্চতা ২৭,৯০৪ ফুট। তারপর কিছুটা আরও পশ্চিমে কাংবাচেন, আসল কাংবাচেন একটু আরও পশ্চিম দিকে, যাই হোক, উচ্চতা ২৫,৯২৮ ফুট। পূর্বের একটি গিরিশিরার উপর সিম্ভোর উচ্চতা ২২,৩৪৯ ফুট। দক্ষিণ পূর্বে প্রসারিত গিরিশিরার উপর পান্ডিমের উচ্চতা ২১,৯৫২ ফুট। আর একদম শেষে নার্সিং, উচ্চতা ১৯,১১১ ফুট। কাঞ্চনজঙ্ঘার নামটি সিকিমে প্রচলিত রূপটি হল কাঞ্চিনজিঙ্গা, যা আসলে তিব্বতীয় শব্দমালা থেকে এসছে। এর অর্থ দ্য ৫ ট্রেজার্স অফ হাই স্নো, বাংলায় বললে উচ্চ বরফ ও তুষারের পঞ্চ ধনরাশি। স্থানীয়দের বিশ্বাস, এই ধনরাশি সাধারণভাবে লুকানো থাকলেও জগৎ যখন পীড়িত হয় তখন সেগুলি প্রকাশ পায়। এই ধনরত্নের মধ্যে আছে লবণ, সোনা, ফিরোজা ও মূল্যবান পাথরসমূহ, পবিত্র পুঁথি,
অভেদ্য বর্ম ও অস্ত্রশস্ত্র, শস্য ও ঔষধি। যে কোনো পর্বতমালা বিভিন্ন দিক থেকে আলাদাই দেখায়, তাই নতুন কোনো জায়গা থেকে প্রধান শীর্ষগুলি ছাড়া অন্যদের শনাক্ত করা বেশ কঠিন। আমি আমার বোধ অনুযায়ী শৃঙ্গগুলিকে শনাক্ত করেছি, সবগুলো নির্ভুল নাও হতে পারে। পর্বত শিখর দূর থেকে দেখা এবং তার কোলে অভিযান বা শীর্ষে আরোহণ সম্পূর্ণ আলাদা বিষয়। কাঞ্চনজঙ্ঘা সংলগ্ন অঞ্চলের প্রথম তথ্যপূর্ণ বিবরণ পাওয়া যায় ব্রিটিশ বোটানিস্ট জোসেফ ডাল্টন হুকারের 1848-49 সাল নাগাদ এই অঞ্চলে বেশ কিছু অভিযানের অভিজ্ঞতা থেকে। সিকিম বা নেপাল ব্রিটিশ শাসনাধীন না থাকায় ওই অঞ্চলে অভিযান কিন্তু তখন সহজ ছিল না। তাই ব্রিটিশ সরকার 1879 সালে দুজন পণ্ডিত সন্ধানীকে জরিপের উদ্দেশ্যে এই অঞ্চলে পাঠান। একজনের নাম বাবু শরৎচন্দ্র দাস, যিনি দার্জিলিংয়ের একটি স্কুলের হেডমাস্টার ছিলেন। অপরজন দার্জিলিংয়ের একজন স্কুল শিক্ষক লামা উগিয়েন গিয়াৎসো। তারা সিকিমের জংরি অঞ্চল এবং পূর্ব দিকের নেপাল দিয়ে কাঞ্চনজঙ্ঘা অঞ্চল হয়ে তিব্বতে প্রবেশ করেন এবং লাসা পর্যন্ত গিয়ে আবার ফিরে আসেন। পরপর বিভিন্ন সন্ধানী ও অভিযাত্রী দল এই অঞ্চলে গিয়ে বহু মূল্যবান তথ্য আহরণ করেন। 20 শতকের প্রথমার্ধে সিকিম ও নেপালের দিক থেকে শীর্ষে আরোহণের অনেকগুলি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর 1955 সালের 25শে মে প্রথম সফল আরোহণ করেন জো ব্রাউন ও জর্জ ব্যান্ড। পরদিন নরমান হার্ডি এবং টনি স্ট্রেদার একই সাফল্য অর্জন করেন। তাদের পথ ছিল কাঞ্চনজঙ্ঘার দক্ষিণ পশ্চিম দিক থেকে ইয়ালুং ফেস এবং ইয়ালুং গ্লেসিয়ার ধরে। সিকিমের চোগিয়াল বা শাসক তাসি নামগিয়ালের কাছে অভিযাত্রী দল সিকিমের মানুষের পূজ্য কাঞ্চনজঙ্ঘা শীর্ষে পা না রাখার প্রতিশ্রুতি পালন করে তারা শীর্ষের কয়েক ফুট নিচ পর্যন্ত গিয়ে ফিরে আসেন। 1977 সালে সিকিমের দিক থেকে উত্তর পূর্ব ফেস ধরে নরেন্দ্র কুমারের নেতৃত্বে ভারতীয় সেনার একটি দল দ্বিতীয় সফল আরোহণ করে। তারপর বিভিন্ন পথে অনেকগুলি সফল আরোহণ ঘটে, অনেক অভিযান বিফলও হয়, এমনকি প্রচুর মৃত্যুও ঘটে। 2011 সালে প্রথম বাঙালি হিসাবে বসন্ত সিংহ রায় এবং দেবাশিস বিশ্বাস কাঞ্চনজঙ্ঘা আরোহণে সফল হন। 2014 সালে ছন্দা গায়েন প্রথম ভারতীয় মহিলা হিসাবে সফল আরোহণের পর নামার সময় অ্যাভালাঞ্চের ফলে মৃত্যুবরণ করেন। কাঞ্চনজঙ্ঘা সম্পর্কে বলতে থাকলে শেষ করা মুশকিল। পরে সুযোগ পেলে আরও কথা জানা যাবে। এখন আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা।